Assalamu alaikum. Welcome back to Bashar's online school. I am Bashar. Today I would like to discuss pronoun and its classifications. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে প্রোনাউন এবং এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই প্রোনাউনের ডেফিনেশন জেনে নেব। প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। আমরা দেখো বাংলা ডেফিনেশনটা লিখে দিয়েছি যে নাউন এর পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই শব্দগুলোকে প্রোনাউন বলে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নেব। সো লুক অ্যাট দ্য এক্সাম্পলস। রিমন ইজ আ গুড স্টুডেন্ট। হি রিডস ইন ক্লাস 9. He learns his lessons attentively. দেখো, প্রথম সেন্টেন্সে আমরা রিমন একটা নাম ব্যবহার করেছি, এটা একদম ছেলের নাম। দ্বিতীয় সেন্টেন্সে দেখো হি আমরা রিমনের পরিবর্তে ব্যবহার করেছি, অর্থাৎ এই হিটা হলো রিমনের পরিবর্তে বসানো হয়েছে। সুতরাং দ্বিতীয় সেন্টেন্সের হিটা হলো প্রোনাউন। তৃতীয় সেন্টেন্সে দেখো আমরা হি ব্যবহার করেছি, হি এই হিটা হলো রিমনের পরিবর্তে বসানো হয়েছে, অর্থাৎ রিমনকে পুনরায় ব্যবহার না করে হি ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে হিটা হলো প্রোনাউন। আবার দেখো তারপরে হিজ আমরা ব্যবহার করেছি, হিজ কিন্তু রিমনস এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাহলে এই হিজটাও হলো প্রোনাউন। সুতরাং আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে প্রথম সেন্টেন্সে রিমন, দ্বিতীয় সেন্টেন্সে তার পরিবর্তে হি এবং তৃতীয় সেন্টেন্সে রিমনের পরিবর্তে হি এবং হিজ, এগুলো হলো প্রোনাউন। যদি এরকম হতো যে রিমন ইজ আ গুড স্টুডেন্ট, রিমন রিডস ইন ক্লাস 9, রিমন লার্নস রিমনস লেসনস অ্যাটেন্টিভলি, তাহলে এই রিমন শব্দটি, এই নাউনটি বারবার শুনতে খারাপ লাগতো। তাই মূলত ভাষাকে শ্রুতিমধুর করার জন্য, ভাষার সৌন্দর্যের জন্য একই নাউন বারবার ব্যবহার না করে প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন জেনে নেব। নাউন ইজ প্রাইমারিলি ডিভাইডেড ইনটু 8 kinds. These are number 1 personal pronoun, number 2 demonstrative pronoun, number 3 interrogative pronoun, number 4 relative pronoun, number 5 reflexive and emphatic pronoun, number 6 distributive pronoun, number 7 indefinite pronoun, আর number 8 reciprocal pronoun। এখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। আশা করি তোমরা নাম থেকেই বুঝতে পেরেছো যে এই পার্সোনাল প্রোনাউনগুলো হলো ব্যক্তির পরিবর্তে বসবে। তারপরও আমাদের ট্র্যাডিশনাল ডেফিনিশন আমরা জেনে নেব। আ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ আ পারসন অর থিং। দেখো বাংলায় খুব সহজে ডেফিনিশন দিয়েছি, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। এগুলো হলো আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট। দেখো এই কয়েকটা হলো ব্যক্তির পরিবর্তে বসে, দে পর্যন্ত, আর ইট শুধুমাত্র বস্তুর পরিবর্তে বসে। দেখো এখন আমরা সেন্টেন্সে এর প্রয়োগগুলো দেখাবো। দেখো আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আই এম আ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক। তো আমি তো একজন ব্যক্তি, তাহলে আমাকে বোঝানোর জন্য, অর্থাৎ ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা এখানে সেন্টেন্সে আই ব্যবহার করেছি। সুতরাং আই এখানে পার্সোনাল প্রোনাউন। তারপরে দেখো কামাল ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল রেগুলারলি। এখানে দেখো প্রথমে আমরা কামাল ব্যবহার করেছি, দ্বিতীয় অংশে কিন্তু আর আমরা কামাল ব্যবহার করিনি, কামালের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি। তাহলে কামাল যেহেতু একজন ব্যক্তির নাম বা একজন ছেলের নাম,
সেহেতু এই কামানের পরিবর্তে যে হিটা ব্যবহার করা হয়েছে এটা হলো পার্সোনাল প্রোনাউন, কেননা কামাল মূলত একজন ব্যক্তি, এই ব্যক্তির পরিবর্তে পরের অংশে হি ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হলো পার্সোনাল প্রোনাউন। তারপরে দেখো রাফসান টুক দ্য বুক অ্যান্ড ওপেন্ড ইট। রাফসান বইটি নিল এবং এটা খুলল। এই জায়গায় দ্য বুক এর পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সে দ্য বুকটি দ্বিতীয়বার ব্যবহার না করে বইকে বোঝানোর জন্য ইট ব্যবহার করা হয়েছে। তাহলে দ্য বুক যেহেতু বস্তু, তাহলে বস্তুর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? ইট ব্যবহার করেছি। আমরা জানি ইট শব্দের অর্থ ইহা বা এই। তারপর অনেক সেন্টেন্স আমরা দেখি বাংলাতে ইহা বা এই উল্লেখ থাকে না, তারপর সেন্টেন্সটি শুরু করার জন্য ইট ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ইটকে প্রিপারেটরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট বা ইম্পার্সোনাল ইট বলা হয়ে থাকে। আমরা উদাহরণ দিতে পারি যে ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এই দুটো সেন্টেন্সে বাংলাতে কিন্তু যখন আমরা ট্রান্সলেট করছি তখন কিন্তু কোথাও ইহা বা এই ধরনের উল্লেখ পাচ্ছি না। তারপর আমরা সেন্টেন্সটা শুরু করেছি ইট দিয়ে। এই ধরনের ইটকে মূলত ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়ে থাকে। দেখো পার্সোনাল প্রোনাউনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, অর্থাৎ নিজের সম্বন্ধে বলতে যে পার্সন ব্যবহার করা হয়ে থাকে সেটাই হলো ফার্স্ট পারসন। আরো সহজ করে বলি, যে কথা বলে সেটাই হলো ফার্স্ট পারসন। সেই ফার্স্ট পারসনগুলো হলো আই, উই, মি, আস, মাই, আওয়ার ইত্যাদি। তারপর আসছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন, যাকে সম্বোধন করে কথা বলা হয় সেটাই হলো সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসনগুলো হলো দেখো ইউ এবং ইউর ইত্যাদি। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন, যার সম্বন্ধে কথা বলা হয় সেটাই হলো থার্ড পারসন। এগুলো হলো হি, শি, দে, ইট, হিম, হার, দেম, হিজ, দিয়ার, ইটস। নাম্বার, পার্সন, জেন্ডার এবং কেসের উপর ভিত্তি করে পার্সোনাল প্রোনাউনের রূপের পরিবর্তন ঘটে থাকে। এটি একটি ব্যাপক আলোচনা। এ নিয়ে আমরা আলাদা, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের উপর আলাদা একটা ভিডিও করব, সেই ভিডিও তোমরা বিস্তারিত জানতে পারবে। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। দেখো বাংলায় খুব সহজে লিখে দিয়েছি, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। দেখো কিভাবে নির্দেশ করবে সেটা, এটি, ওটি, এগুলো, ওইগুলো, এইভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে হলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখো এই প্রোনাউনগুলো কি, দিস, দ্যাট, দিস, দোজ। দিস হলো এটি, দ্যাট হলো ওটি, দিস এগুলো এবং দোজ ওইগুলো। তাছাড়াও আরো 3টি প্রোনাউন রয়েছে, যেমন সো, সা, সেম, এগুলো নিয়ে পরে আলোচনা করছি। তো দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, তার আগে একটু জেনে নিব। দিস কাছের জিনিসকে নির্দেশ করতে বসে, আর দ্যাট দূরের জিনিসকে নির্দেশ করতে বসে। দিস কাছের জিনিসকে নির্দেশ করতে বসে, দোজ দূরের জিনিসকে নির্দেশ করতে বসে। দিস এবং দ্যাট এই দুটো সিঙ্গুলারের ক্ষেত্রে এবং দিস, দোজ প্লুরালের ক্ষেত্রে বসে থাকে। আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দ্যাট ইজ ইউর বুক, ওটি তোমার বই। দিস আর মাই পেন্স, এগুলি আমার কলম। দোজ আর ইউর বুকস, ওইগুলো তোমার বই। দেখো একটা পার্থক্য লক্ষ্য করো, এই দিস এটা কিন্তু বসানো হয়েছে যে এটাকে ফলো করে। দেখো পেন হলো সিঙ্গুলার আছে, তাই সিঙ্গুলারকে বোঝানোর জন্য, কাছে নির্দেশ করার জন্য আমরা দিস ব্যবহার করেছি। আবার এখানে দেখো পেন্স প্লুরাল আছে, তাই আমরা এখানে দিস ব্যবহার করেছি। অর্থাৎ দিস হলো সিঙ্গুলার ক্ষেত্রে আর দিস হলো প্লুরাল ক্ষেত্রে বসে থাকে। আবার দূরের জিনিসকে নির্দেশ করতে দেখো
দ্যাট, এখানে বুক সিঙ্গুলার আছে তাই আমরা দ্যাট ব্যবহার করেছি, আর এখানে বুকস প্লুরাল আছে তাই আমরা দোজ ব্যবহার করেছি। তাহলে এই দুটো কাছে নির্দেশ করতে ব্যবহার করে থাকে, আর এই দুটো দূরের জিনিসকে নির্দেশ করতে ব্যবহার করে থাকে। দিস এবং দ্যাট এই দুটো সিঙ্গুলারের ক্ষেত্রে বসে থাকে, দিস এবং দোজ এই দুটো প্লুরালের ক্ষেত্রে বসে থাকে। তারপরে আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য রাখবো, কোনো নাউনকে দ্বিতীয়বার ব্যবহার এড়ানোর জন্য আমরা কি করতে পারি, দিস বা দ্যাট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্যাট অফ বগুড়া। বলা হয়েছে যে দিনাজপুরের চাল বগুড়ার চালের চেয়ে ভালো, কিন্তু দেখো আমরা ব্যবহার করেছি দ্য রাইস, এখানে কিন্তু এই দ্যাট, এই রাইসের পরিবর্তে এই দ্যাট ব্যবহার করা হয়েছে। কেন? আমরা দ্বিতীয়বার এই রাইসটা ব্যবহার করব না, এই জন্য, কারণ একটা সেন্টেন্সে একই ধরনের নাউন দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে দেখো, দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্য রাইস অফ বগুড়া, এরকম কিন্তু হওয়ার কথা ছিল যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্য রাইস অফ বগুড়া। তো দ্য রাইস অফ, এইটা এই দ্য রাইসটা দ্বিতীয়বার ব্যবহার না করে আমরা কি ব্যবহার করেছি, তার পরিবর্তে দ্যাট ব্যবহার করেছি। তার মানে একটা নাউনকে দ্বিতীয়বার ব্যবহার এড়ানোর জন্য সেক্ষেত্রে দিস বা দ্যাট ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো, যদি একটা সেন্টেন্সে বা কোন ক্লোজের মধ্যে দুটো নাউন পরপর উল্লেখ থাকে, তাহলে কাছের নাউনকে বোঝানোর জন্য দিস এবং দূরের নাউনটাকে বোঝানোর জন্য দ্যাট ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো, রিনা অ্যান্ড মিনা আর টু সিস্টার্স, এখানে দুইটা নামের কথা উল্লেখ আছে, একটা হলো রিনা আর একটা হলো মিনা। এখন দেখো, দিস ইজ আ টিচার, এই দিসটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, যে তোমরা এটা লিখতে পারবে না কিন্তু বোঝানোর জন্য জাস্ট লিখে দিয়েছি যে এই দিস কিন্তু কাছেরটাকে বোঝাচ্ছে। তাহলে কাছেরটাকে মিনা, তাহলে মিনা ইজ আ টিচার অ্যান্ড দ্যাট ইজ আ ডক্টর, এবং সে হলো আরেকজন হলো ডক্টর। এই যেহেতু রিনাটা দূরে আছে, এই জন্য রিনাকে বোঝানোর জন্য কিন্তু আমরা দ্যাট ব্যবহার করেছি। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুটো নাউনের উল্লেখ থাকে, তাহলে কাছের নাউনকে বোঝানোর জন্য দিস এবং তুলনামূলক যে নাউনটা দূরে আছে সেটাকে বোঝানোর জন্য দ্যাট ব্যবহার করব। আর সো, এটা সাধারণত ভার্বের পরে বসে থাকে। যেমন এরকম ভার্ব থাকতে পারে, থিঙ্ক, সে, ওয়ান্ট, ডিমান্ড, ডিজায়ার, এইগুলো ভার্বের পরে সাধারণত যে সো থাকে সেটা হলো প্রোনাউন। যেমন আই থিঙ্ক সো, আমার তেমন মনে হয়, অর্থাৎ আগের একটা প্রসঙ্গের আলোকে কিন্তু আমি বলেছি আই থিঙ্ক সো। তারপরে সাস, অনুরূপ, ওই জাতীয়, এই ধরনের অর্থে সাস ব্যবহার করা হয়ে থাকে। সেম, একই, একই অর্থে সেম ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এই সবগুলি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে আমরা আসবো নাম্বার 3, ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম। অর্থাৎ প্রশ্ন করার জন্য কতগুলো প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে, যেগুলোকে আমরা বলে থাকি, অর্থাৎ WH কোশ্চেন তৈরি করার জন্য আমরা কতগুলো WH ওয়ার্ড ব্যবহার করে থাকি। সেই WH ওয়ার্ডগুলি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন সেই ওয়ার্ডগুলো কি দেখো, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো, এই প্রত্যেকটা ইন্টারোগেটিভ প্রোনাউনে W এবং H কিন্তু এই দুটো লেটার বিদ্যমান আছে। এই W এবং H থাকার কারণে এই প্রোনাউনগুলোতে এগুলোকে WH ওয়ার্ড বলা হয়ে থাকে। দেখো, আমরা সেন্টেন্সে एग्जांपल দিয়েছি যে হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কে, তুমি কি চাও, হোয়ার ডাজ হি লিভ, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে রিলেশন মানে কি বোঝায়, সম্পর্ক বোঝায়। তাহলে রিলেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? তো রিলেটিভ প্রোনাউন হলো সম্বন্ধবাচক প্রোনাউন। আমরা বুঝতে পারছি যে এই ধরনের প্রোনাউন
কোনো সম্বন্ধ তৈরি করবে বা সম্পর্ক তৈরি করবে। আচ্ছা, আমরা বাংলায় লিখে দিয়েছি, আমরা একটু দেখে নিব যে নাউন বা প্রোনাউনের পরে বসে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসে, পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে এবং দুটি ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করে। সহজেই বুঝতে পারছি যে এই প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে পূর্ববর্তী যে নাউন আছে সেই নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে এবং দুটো ক্লোজকে বা সেন্টেন্সকে যুক্ত করবে। এই ধরনের প্রোনাউনগুলো কি কি দেখো, যেমন হু, হুম, হুইজ, দ্যাট, হোয়াট, হুজ ইত্যাদি। আমরা এখন সেন্টেন্সে এর এক্সাম্পলটা দেখে নেব যে আই নো আ বয় হু রিডস ইন ডিইউ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি। দেখো এখানে কিভাবে করছে, বয় একটা নাউন, তারপরে হু বসছে, এই হুটা কিন্তু বয়ের সাথে রিলেশন তৈরি করেছে। আর দেখো এখানে একটা ক্লোজকে, এই যে বয় পর্যন্ত যে ক্লোজটা আছে তার সাথে হু এসে এই ক্লোজটাকে যুক্ত করে দিয়েছে, এখন একটা সেন্টেন্সে পরিণত হয়েছে। তাহলে কি করছে, এই যে রিলেটিভ প্রোনাউন হলো হু, এটা বয়ের পরে বসে বয়ের সাথে সম্পর্ক স্থাপন করছে। এখন আমরা বুঝতে পারছি, দেখো যে আমি একটা ছেলেকে চিনি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ওকে, তারপরে দেখো she hired a cabin, she hired a cabin which or that was small। দেখো এখানে ক্যাবিনটা হলো নাউন, তারপরে হুইচ বা ড্যাট বসেছে, দুটার যে কোনো একটা বসানো যায়। আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত হু, সাবজেক্টের বেলায় হু, অবজেক্টের ক্ষেত্রে হুম বসে, আর বস্তু যখন হয় তখন হুইচ বা ড্যাটের যে কোনো একটা বসানো যায়। তো এই সেন্টেন্সে দেখো যে she hired a cabin, এই ক্যাবিন হলো নাউন, তারপরে হুইচ বা ড্যাট বসেছে, বসার পরে কি করছে, এই ক্যাবিনের সাথে একটা রিলেশন তৈরি করছে। সেই রিলেশনটা কি আমরা এখন বুঝতে পারছি যে সে যে ক্যাবিনটা নিয়েছিল সেটা ছিল ছোট, তার মানে ক্যাবিনের সাথে এই স্মল, এই পুরো ক্লোজটা এসে একটা কি করছে, একটা রিলেশন তৈরি করেছে। ওকে, যে ক্যাবিনটা যেটা নেওয়া হয়েছিল সেই ক্যাবিনটা ছোট ছিল। তারপর দেখো হোয়াটও ব্যবহার করা যায়, যেমন আই নো হোয়াট হি সেজ, আমি জানি সে কি বলে। এই হোয়াটটা মূলত দ্যাট এবং হুইচ এই দুটোর কে যুক্ত করলে সাধারণত, অর্থাৎ এই দুটোর পরিবর্তে দ্যাট এবং হুইচের পরিবর্তে সাধারণত হোয়াটকে ব্যবহার করা যায়। ওকে, তারপরে আমরা দেখব নাম্বার 5, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ হলো আত্মঘটিত এবং ঝোঁকপ্রবণ সর্বনাম। আমরা বুঝতে পারছি যেখানে দেখো ডেফিনিশনটা এইভাবে দেওয়া আছে যে সেলফ বা সেলফস যুগে গঠিত হয়, অর্থাৎ সেলফ বা সেলফ, সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ এবং প্লুরালের ক্ষেত্রে সেলফস। এই সেলফ বা সেলফস যুগে অর্থাৎ পার্সোনাল যে প্রোনাউন আছে তার সাথে সেলফ বা সেলফ যুগে গঠিত হবে এবং সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট এন্ড অবজেক্ট আর টু ডিফারেন্ট পার্সোনাল থিংস, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে সাবজেক্টও যে, অবজেক্টও সে। আরেকটা বিষয় থাকবে যে ঝোঁক দাও, অর্থাৎ জোর দিতে ব্যবহার করা হবে। দেখো কিভাবে সেটা হয়, আমরা সেন্টেন্সে এটা দেখে নেব যে হি কিল হিমসেলফ, অর্থাৎ দেখো হি থেকেই কিন্তু হিমসেলফ হয়েছে, হি কিল হিমসেলফ, সে আত্মহত্যা করলো। অর্থাৎ নিজেই সাবজেক্ট এবং নিজেই হলো, অন্য কাউকে হত্যা করেনি, নিজেকেই হত্যা করেছে। অর্থাৎ এখানে সাবজেক্টও যে, অবজেক্টও সে। আমরা দেখতে পাচ্ছি যেখানে সেলফ যুগে গঠন করা হয়েছে অবজেক্টটা। আর এটা হলো রিফ্লেক্সিভ, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আরেকটা হলো যে ইমফ্যাটিক, ইমফ্যাটিকটার কাজ হবে যে জাস্ট টু গিভ ফোকাস, মানে জোর দেবে, অর জাস্ট টু গিভ এমফ্যাসিস, অর্থাৎ জোর দেবে বা ঝোঁক দেবে, ফোর্স দেবে, এই ধরনের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টের কিন্তু অবশ্যই আলাদা হবে। আর সাবজেক্ট এবং অবজেক্টের উপর জোর দিতেই মূলত এই প্রোনাউনটা ব্যবহার করা হবে। যেমন আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজ করেছি। দেখো এক্ষেত্রে সাবজেক্ট, এই মাইসেলফ কিন্তু এই আই এর উপর জোর দিতে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো সাবজেক্ট একটা ভিন্ন জিনিস আর অবজেক্ট আলাদা।
তার মানে এক্ষেত্রে যখন ইমফ্যাথিক হবে তখন সাবজেক্ট আর অবজেক্ট আলাদা হবে, তবে সাবজেক্ট বা অবজেক্টের পরে বসেই ওই সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দেওয়া বোঝাবে। তাহলে এটা কি দাঁড়ালো, সে আত্মহত্যা করলো, আর এটার অর্থ দাঁড়ালো আমি নিজেই কাজটি করেছিলাম। তার মানে আই এর উপর জোর দিতে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপরে আসবো আমরা নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে কি, বন্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া। তার মানে এই প্রোনাউনের কাজ হবে আলাদা করে দিবে, ভাগ করে দিবে। দেখো আমরা প্রচলিত ডেফিনিশনটা দেখে নিব যে এক জাতীয় দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা করে বোঝায়। অর্থাৎ অনেকগুলো ব্যক্তি, এক জাতীয় ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু থাকবে, তাদের প্রত্যেককে আলাদা করে বোঝাবে। যেমন আমরা দেখবো এই প্রোনাউনগুলো হলো ইচ, আইদার, নাইদার ইত্যাদি। দেখো সেন্টেন্সে দেখো, ইচ অফ দ্য বয়েজ উইল গেট আ প্রাইজ। অর্থ হলো যে প্রত্যেকটা ছেলে একটা করে পুরস্কার পাবে। অর্থাৎ যতগুলো ছেলে আছে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, প্রত্যেকজন একটা করে পুরস্কার পাবে। তারপরে দেখো আইদার, আইদার সাধারণত দুইয়ের মধ্যে যে কোনো একটি বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে, আর নাইদার দুটার মধ্যে একটিও না বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আইদার অফ দ্য পেন্স উইল ডু, এখানে বোঝানো হয়েছে যে দুটো কলম আছে, তার যে কোনো একটা হলেই আমার চলবে। ঠিক আছে। আর দেখো নাইদার অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট, এখানে কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে দুইজনা। আমরা আবারও বলছি যে আইদার দুইয়ের মধ্যে যে কোনো একটা, আর নাইদার দুইয়ের কোনোটিই নয়, এই ধরনের অর্থে ব্যবহার করে থাকে। তাহলে নাইদার অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট, অর্থাৎ দুইটো মেয়ের কেউ উপস্থিত নেই। শিক্ষার্থী বন্ধুরা, ইনডিফিনিট প্রোনাউনটা আলোচনা করার আগে আমরা একটু পিছনের দিকে ফিরে যেতে চাই। সেটা হলো যে আমরা আলোচনা করেছি যে হু, হোয়াট, হুইচ, হুম, এগুলো ইন্টারগেটিভ প্রোনাউনও হয়, আবার রিলেটিভ প্রোনাউনও হয়। তো কখন এগুলো ইন্টারগেটিভ প্রোনাউন, কখন এগুলো রিলেটিভ প্রোনাউন, এটা বুঝতে হলে কথাটা মনে রাখতে হবে যে যখন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন এগুলো ইন্টারগেটিভ প্রোনাউন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা বসাতে হবে। আর যদি এগুলো সেন্টেন্সের মাঝে থাকে, অর্থাৎ হোয়াট, হু, হুম, হুইচ, এগুলো সেন্টেন্সের যদি মাঝখানে থাকে অথবা কোনো নাউনের পরে যদি অবস্থান করে, তাহলে সেগুলো হবে রিলেটিভ প্রোনাউন। এবং এগুলো থাকার পরে সেন্টেন্সে কিন্তু শেষ অংশে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারবো না, সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে, কেননা ওগুলো দ্বারা আসলে কখনো প্রশ্ন করা বোঝায় না। তো তারপরে আসছি আমরা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন তোমরা বুঝতে পারছো, অনির্দিষ্টবাচক সর্বনাম। তার মানে এই প্রোনাউনগুলো দ্বারা অনির্দিষ্ট করে বোঝানো হবে। যেমন আমরা বাংলায় লিখে দিয়েছি, দেখো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে হলে এই ইনডিফিনিট প্রোনাউনগুলো ব্যবহার করতে হয়। সেই প্রোনাউনগুলো কি কি আমরা দেখে নিব। ওয়ান, সাম, নান, আদার্স, মেনি, এনি, অ্যানাদার ইত্যাদি। আমরা উদাহরণ দেখে নেব। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, অর্থাৎ যে কারো কর্তব্য পালন করা উচিত। কার কর্তব্য পালন করা উচিত সেটা কিন্তু স্পষ্ট করে বলে নাই, নির্দিষ্ট করে বলে নাই, বলা হয়েছে যে কারো কর্তব্য পালন করা উচিত। নেক্সট যে এক্সাম্পলটা আছে, সাম সেজ দ্যাট হি ইজ অনেস্ট, কেউ কেউ বলে যে সে সৎ। এখন এই কেউ কেউ কে সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয় না, মানে কেউ কেউ বলছে, কিন্তু এখানে কার কথা বলা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয়, অর্থাৎ কে কে বলছে। সুতরাং এই সামটা এটা হলো ইনডিফিনিট প্রোনাউন। তারপর দেখো ম্যানি স দ্য অ্যাক্সিডেন্ট, অনেকে এই দুর্ঘটনাটি দেখেছিল। এই অনেকের মধ্যে কে কে আছে তা কিন্তু স্পষ্ট করে বলা হয় নাই। সুতরাং এক্ষেত্রে ম্যানিটা হলো ইনডিফিনিট প্রোনাউন। তারপরে নান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না, অর্থাৎ এই কেউ কাকে বোঝানো হয়েছে স্পষ্ট করে তা বলা হয়নি। তারপরে দেখো ডোন্ট ডিপেন্ড অন আদার্স, একটা কথা একটু মনে রাখতে হবে, এখানে আদার্স কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বসে। এখানে যেটা বলা হয়েছে ডোন্ট ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপর নির্ভর করো না। তবে এই আদার্স কখনো বস্তুকে বা কোনো জায়গাকে বোঝানোর জন্য ব্যবহার করা যায় না। যদি বস্তু বা জায়গাকে বোঝাতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আদারের পরে থিংস বসাতে হবে এবং জায়গার ক্ষেত্রে আদারের পরে প্লেসেস বসাতে হবে। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে আই হ্যাভ বট এ
বুক, এ পেন, পেন্সিল অ্যান্ড আদার থিংস। অর্থাৎ আমি বই কিনেছি, পেন্সিল কিনেছি, কলম কিনেছি এবং অন্যান্য জিনিস কিনেছি। আর যদি জায়গা হয় তাহলে আদার প্লেসেস বসাতে হবে, যেমন আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, রাঙ্গামাটি, সেন্ট মার্টিন অ্যান্ড আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গা আমি পরিদর্শন করেছি বা দেখেছি। সো আদার্স শুধুমাত্র ব্যক্তিকে বোঝানোর জন্যই বসে থাকে। তারপরে নাম্বার 8, রেসিপ্রোকাল প্রোনাউন। এটা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম, অর্থাৎ এটা পারস্পরিক সম্পর্ক বোঝাবে। এখানে সাধারণত দুটো প্রোনাউনের ব্যবহার প্রচলিত আছে, সেটা হলো ইচ আদার, অন অ্যানাদার। ইচ আদার প্রচলিত গ্রামার অনুযায়ী ইচ আদার দুইজন ব্যক্তির মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায় সেক্ষেত্রে বসে, আর অন অ্যানাদার দুইয়ের বেশি যদি হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য অন অ্যানাদার বসে থাকে। যেমন দ্য টু বয়েজ লাভ ইচ আদার, অর্থাৎ দুজন ছেলে একে অপরকে ভালোবাসে। তারপরে দেখো এখানে রিনা, মিনা অ্যান্ড টিনা লাভ অন অ্যানাদার, অর্থাৎ রিনা, মিনা এবং টিনা একে অপরকে ভালোবাসে। তাহলে দেখো এখানে কিন্তু দুইয়ের বেশি উল্লেখ আছে, অর্থাৎ রিনা, মিনা, টিনা তিনজনের কথা উল্লেখ আছে। এই জন্য আমরা এখানে অন অ্যানাদার ব্যবহার করেছি। তার মানে দুইয়ের ক্ষেত্রে ইচ আদার, আর দুইয়ের বেশি হলে অন অ্যানাদার। তবে মডার্ন ইংলিশে কিন্তু এই নিয়মটা আর মানা হয় না। সকল ক্ষেত্রেই ইচ আদার এবং অন অ্যানাদার ব্যবহার করা যায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপকৃত হয়েছো এই প্রোনাউনের আলোচনা থেকে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট দিবে। পার্সোনাল প্রোনাউনের উপরে ডিটেলস আলোচনা করব, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। ওকে।